ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয় সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 10 এর ইংলিশ টেক্সট বুক ব্লিশ। আর আজকে আমি আমার টপিকে রেখেছি লেসন নাম্বার 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট 1 টেক্সট উইথ কম্প্রিহেনশন এক্সারসাইজেস। চলো তাহলে আজকের ক্লাস আমরা স্টার্ট করি। দেখো লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। পাসিং অ্যাওয়ে কথাটির অর্থ হলো মৃত্যু। কার মৃত্যু? বাপু। বাপু বলতে এখানে কার কথা বলা হয়েছে? বাপুজি অর্থাৎ মহাত্মা গান্ধীর কথা বলা হয়েছে। এই টেক্সটটির রাইটার হলেন নয়নতারা সেহগাল। নয়নতারা সেহগাল। এবার চলো আমরা এখানে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট সম্পর্কে কিছু পড়ে নিই। ফার্স্ট আমরা অথর সম্পর্কে পড়ে নেব। এখানে আমি ফুল টেক্সটই পড়বো এবং তোমাদের প্রত্যেকটা শব্দের অর্থ ভালো করে বুঝিয়ে দেবো, তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখবে। চলো শুরু করি। নায়ানতারা সেহগাল 1927 is one of the first female Indian writers in English to receive wide recognition. তাহলে নয়নতারা সেহগাল জন্মগ্রহণ করেছিলেন 1927 সালে এবং তিনি হলেন প্রথম যে সমস্ত মহিলারা ইংরাজিতে লিখেছিলেন এবং বিস্তৃতভাবে পরিচিতি পেয়েছিলেন বা স্বীকৃতি পেয়েছিলেন তাদের মধ্যে একজন। তাহলে এখানে আমরা একটা অথরের পরিচয় পেয়ে গেলাম যে প্রথম দিকের যে সমস্ত ভারতীয় মহিলারা ইংরাজি সাহিত্যে বিভিন্ন উপন্যাস, গল্প ইত্যাদি লিখেছিলেন এবং স্বীকৃতি পেয়েছিলেন তাদের মধ্যে নয়নতারা সেহগাল হলেন একজন। তোমরা জানো আগেকার দিনে মহিলাদের লেখালেখির সেরকম কোনো চল ছিল না, কিন্তু নয়নতারা সেহগাল ছিলেন এমন একজন যিনি কিন্তু ইংরাজি সাহিত্যে অনেক লেখা লিখেছেন এবং ওয়াইড রিকগনিশন মানে হচ্ছে ব্যাপক স্বীকৃতি বা ভালো পরিচিতি পাওয়া, তিনি কিন্তু সেটা পেয়েছিলেন বা এখনও অবধি কিন্তু পেয়ে আসছেন। ইংরাজি সাহিত্য জগতে কিন্তু এখনও অবধি তার নাম বেশ উল্লেখযোগ্য। চলো দেখি এর পরে কি বলছে। দেখো, হার ফিকশন ডিলস উইথ India's response to the crisis brought about by political changes. ফিকশন মানে হচ্ছে উপন্যাস, তাহলে তার উপন্যাস, কার উপন্যাস? নয়নতারা সেহগালের উপন্যাস। ডিলস উইথ মানে কি নিয়ে রচিত, কি নিয়ে আলোচনা করে? না, ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস, অর্থাৎ ভারতবর্ষে যে রাজনৈতিক পরিবর্তন এসেছিল তার জন্য যে সংকট তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ভারতের যে প্রতিক্রিয়া সেইটা কিন্তু তার বিভিন্ন রচনা বর্ণনা করে। এখানে ইন্ডিয়াস রেসপন্স মানে ভারতের প্রতিক্রিয়া এবং পলিটিক্যাল চেঞ্জেস মানে রাজনৈতিক পরিবর্তন। She won the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986 ফর আ নভেল রিচ লাইক আস, এবং তিনি 1986 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তার উপন্যাস রিচ লাইক আস এটির জন্য। নেক্সট দেখো আমরা চলে আসছি টেক্সট সম্পর্কে পড়ার জন্য। দেখো, দ্য টেক্সট অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। অর্থাৎ এই টেক্সটটি যেটা কিনা নয়নতারা সেহগালের একটা স্মৃতিকথা, মেমোয়ার মানে হচ্ছে স্মৃতিকথা। স্মৃতিকথাটার নাম কি? প্রিজন অ্যান্ড চকলেট কেক। এই প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকেই কিন্তু আমাদের এই টেক্সটটি নেওয়া, এবং এটা কি বর্ণনা করছে? রিকাউন্টস মানে বর্ণনা করা। কি বর্ণনা করছে? দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, অর্থাৎ গান্ধীজির মৃত্যুর পরে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেইগুলোকে বর্ণনা করছে। ইনসিডেন্টস মানে ঘটনা। It vividly describes not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. It vividly মানে এটি স্পষ্টতই, describes মানে বর্ণনা করে। কি বর্ণনা করে? স্পষ্টভাবে। Not only the author's personal sense of loss, অর্থাৎ শুধুমাত্র লেখিকার ব্যক্তিগত হারিয়ে ফেলার অনুভূতিকে নয়, কিন্তু দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য এন্টায়ার নেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। কালেকটিভ গ্রিফ মানে হচ্ছে সমবেত দুঃখ বা যে সমস্ত দুঃখ বা শোক সেগুলোর মিলিত যে শোকটা সেটার কথা বলা হচ্ছে। এবং কাদের মিলিত শোক? দ্য এন্টায়ার নেশন অর্থাৎ সমগ্র জাতির। কিসের জন্য? না, মহাত্মা গান্ধীর মৃত্যুর জন্য। তাহলে আমাদের যে টেক্সটটা সেটা
শুধুমাত্র যে লেখিকার ব্যক্তিগত দুঃখ বা শোককে বর্ণনা করছে তা নয়, উপরন্তু কি না সমগ্র জাতির অর্থাৎ সমগ্র ভারতবাসীর যে গান্ধীজির মৃত্যুর জন্য যে শোক হয়েছিল সেটাকে সম্পূর্ণরূপে কিন্তু বর্ণনা করছে। এবার চলে যাচ্ছি আমরা টেক্সটে। রিড দ্য ফলোয়িং, ইউনিট 1। দেখো কি বলছে। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. I was having tea মানে আমি চা খাচ্ছিলাম, চা পান করছিলাম। at home বাড়িতে, on the evening of 30th January 1948 30শে জানুয়ারি 1948 সালের সন্ধ্যায়। when I was called to Birla House by an urgent telephone যখন আমাকে একটা জরুরি টেলিফোনের মাধ্যমে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। তাহলে তাকে কিভাবে ডাকা হয়েছিল? আর্জেন্ট টেলিফোনের মাধ্যমে। এবং কত তারিখে? না 30শে জানুয়ারি 1948 সালে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। গান্ধীজিকে গুলি করা হয়েছিল তার একটা প্রার্থনা সভায় যাওয়ার রাস্তায়। তাহলে এই খবরটা তাকে টেলিফোনে দেওয়া হয়েছিল। I was numb with shock as I got into the car. numb মানে হলো অসাড়, অর্থাৎ খবরটা পেয়ে লেখিকা যেন অসাড় হয়ে গেছিলেন। numb মানে বলে দিলাম অসাড়। তো খবরটা পেয়ে লেখিকা এতটাই শকড হয়েছিলেন, এতটাই দুঃখ পেয়েছিলেন মনে, যে তিনি যেন অসাড় হয়ে গেছিলেন যখন তিনি গাড়িতে উঠছিলেন। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. তাহলে কি হয়েছিল? বিড়লা হাউসে তিনি যখন পৌঁছালেন তখন কি দেখলেন? যে গান্ধীজির রিলেটিভস অর্থাৎ গান্ধীজির আত্মীয় স্বজনেরা, অ্যান্ড ফলোয়ার্স মানে অনুগামীরা, তারা তার দেহ ঘিরে জমায়েত হয়েছে। তাহলে তিনি যেহেতু মারা গেছেন সেহেতু তার যত আত্মীয় স্বজন ছিল বা অনুগামীরা ছিল তারা সবাই কিন্তু জড়ো হয়েছে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। এবং সেখানে একটা নীরবতা ছিল সেই ঘরের মধ্যে, যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অর্থাৎ রাইটার যখন সেখানে পৌঁছালেন তখন তিনি দেখলেন কিন্তু গান্ধীজি মারা গেছেন বলে সেখানে একটা নীরবতা রয়েছে এবং সবাই উপস্থিত রয়েছে। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. Words of Bapuji's death মানে গান্ধীজির মৃত্যুর খবর, had spread মানে ছড়িয়ে পড়েছিল, through দিল্লি মানে পুরো দিল্লিতে, like a flame fanned by the wind অর্থাৎ একটা আগুনের শিখা যেমন বাতাস পেলে দ্রুত ছড়িয়ে পড়ে ঠিক সেই রকম। তাহলে গান্ধীজির মৃত্যুর খবরটা এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যেন মনে হচ্ছিল আগুনের শিখা যেমন বাতাস পেলে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে ঠিক সেই রকমভাবে সেটা সমগ্র দিল্লিতে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ সবাই তাকে দেখতে চলে এসছে। এবার কি হচ্ছে দেখো। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। স্যাড গ্রুপস অর্থাৎ যাদের মন খারাপ, যারা দুঃখ পেয়েছে সেই রকম দল, কাদের? অফ মেন অ্যান্ড ওমেন অর্থাৎ পুরুষ এবং মহিলাদের, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। এবং প্রত্যেকটা জানলাতে দেখা যাচ্ছিল এক একটা বাদামি অস্পষ্ট মুখমণ্ডল। ব্রাউন ব্লার ফেসেস, এখানে ব্রাউন কেন বলা হয়েছে? না যেহেতু ভারতীয়দের গায়ের রং বাদামি হয় সেই জন্য বাদামি, এবং ব্লার অফ ফেসেস অর্থাৎ অস্পষ্ট মুখমণ্ডল, অর্থাৎ তারা এতটাই শোক পেয়েছিল যে তাদের মুখমণ্ডলের মধ্যে যেন কোনো জ্যোতি ছিল না, যেন নিষ্প্রভ হয়ে গেছিল মুখমণ্ডলগুলো, সেই জন্য এখানে ব্লার কথাটা বলা হয়েছে। তাহলে প্রত্যেকটা জানলা দিয়ে এক একটা ভারতীয়র মুখ দেখা যাচ্ছিল যাদের মুখ কিনা শোকে নিষ্প্রভ হয়ে গেছিল। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কোনো আওয়াজ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, এবং সেখানে ছিল একটা অস্বাভাবিক নীরবতা। আনন্যাচারাল মানে হচ্ছে অস্বাভাবিক, সাইলেন্স মানে নীরবতা, সেখানে একটা অস্বাভাবিক নীরবতা ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, এবং এটা যেন এরকমই ছিল যে সময় যেন সেই কয়েক মুহূর্তের জন্য থমকে গেছিল, অর্থাৎ সব কিছু যেন নিশ্চুপ হয়ে গেছিল শোকে।
কোনো কিছু যেন চলছিল না, সময় যেন সেই কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্যারাগ্রাফে। দেখো কি বলছে। দ্য পিপল ওয়্যার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। স্টান্ড মানে হচ্ছে হতভম্ব, এবং মানুষেরা এতটাই হতভম্ব হয়ে গেছিল যে তারা শুরুর দিকে কথা বলছিল না। ল্যাটার ডে ক্ল্যামার্ড ওয়াইডলি, শাউটিং অ্যান্ড ক্রাইং। ক্ল্যামার্ড ওয়াইডলি মানে হচ্ছে প্রচণ্ডভাবে গোলমাল করা, শাউটিং মানে চিৎকার করা, এবং ক্রাইং মানে কাঁদা। তাহলে প্রথমে তারা কোনো কথা বলছিল না, কিন্তু তারপরে তারা প্রচণ্ডভাবে গোলমাল শুরু করলো, চিৎকার শুরু করলো এবং কাঁদতে শুরু করলো। দে জসল্ড ওয়ান আনাদার ইন আ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস। দে জাসল্ড ওয়ান আনাদার অর্থাৎ তারা একে অপরকে ঠেলাঠেলি করছিল, ধাক্কাধাক্কি করছিল। ইন আ স্ট্যাম্পেড অর্থাৎ ছত্রভঙ্গ হয়ে যাওয়ার মতো। কেন? টু ব্রেক ইনটু দ্য হাউস অর্থাৎ সেই বাড়িটিতে, অর্থাৎ বিড়লা হাউসে ভেঙে ঢোকার জন্য। অর্থাৎ তারা এতটাই গান্ধীজিকে দেখতে চাইছিল যে তারা কিন্তু একে অন্যকে ঠেলাঠেলি করছিল। দে কামড আ লিটল when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. They calmed a little অর্থাৎ তারা অল্প একটু শান্ত হয়েছিল। কখন? না যখন এটা ঘোষণা করা হয়েছিল যে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গান্ধীজিকে তাদের দেখতে অনুমতি দেওয়া হবে। অর্থাৎ তারা কেন চিৎকার চেঁচামেচি কান্নাকাটি হই হট্টগোল করছিল? তার কারণ তারা দেখতে চাইছিল গান্ধীজিকে। তাই যখন বলা হলো যে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গান্ধীজিকে তাদের দেখতে দেওয়া হবে, তখন কিন্তু তারা একটু শান্ত হয়েছিল। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" অর্থাৎ যখন কোনো একজনা তার কোনো প্রিয় মানুষের মৃত্যুর শোকের মুখোমুখি হয়, তখন সে ফুপিয়ে কাঁদে বা গুমড়ে গুমড়ে কাঁদে। এবং কেন কাঁদে, কি মনে তার প্রশ্ন হয়? দেখো বলছে, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, অর্থাৎ এখন আমার কি হবে যে সে আমাকে ছেড়ে চলে গেল। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপরমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। এবং এটাই ছিল নিশ্চিত রূপে বেশিরভাগ শোক বিহ্বল মানুষের মনের প্রশ্ন। শিওরলি মানে নিশ্চিত রূপে, আপারমোস্ট মানে সবচেয়ে বেশি। কাদের সবচেয়ে বেশি এটা প্রশ্ন ছিল? অফ দ্য মর্নিং পিপল। এবং কোন প্রশ্ন ছিল? হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, অর্থাৎ এখন আমার কি হবে যে সে আমাকে ছেড়ে চলে গেল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন অর্থাৎ তাদের দেখে মনে হচ্ছিল যে তারা যেন হারানো শিশু। অর্থাৎ গান্ধীজিকে হারিয়ে সেই সমস্ত মানুষেরা কিন্তু শিশুর ন্যায় আচরণ করছিল, যেন কোনো শিশু পথে হারিয়ে গেলে যেমন সে কি করবে ভেবে পায় না, তাদের আচরণটাও ছিল কিন্তু ঠিক সেই রকম। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. এবং এটাই ছিল সেই প্রশ্ন আমাদের অনেকেরই হৃদয়ে, যারা আমরা বসেছিলাম। স্টিল শকড মানে তখনও কিন্তু আমরা শোকগ্রস্ত, অ্যান্ড আনবিলিভিং অর্থাৎ অবিশ্বাসী হয়ে, অর্থাৎ কেউ যেন বিশ্বাস করতে চাইছিলেন না যে গান্ধীজি মারা গেছেন। এরপর কি বলছে দেখো, উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। এবং আমরা শুনেছিলাম রেডিওর খবর, যেখানে সমস্ত মানুষজনদের বলা হচ্ছিল, সমস্ত ভারতের যে মানুষ তাদেরকে বলা হচ্ছিল যে তাদের বাপু আর নেই। তাহলে সেখানে বসে লেখিকারা এবং আর যারা যারা উপস্থিত ছিলেন সবাই কিন্তু রেডিওর খবরের মাধ্যমে শুনেছিলেন যে গান্ধীজি আর নেই, কিন্তু তাহলেও কিন্তু তারা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে গান্ধীজি মারা গেছেন। এরপর আমরা চলে আসছি দেখো ওয়ার্ড নেস্টে। ক্ল্যামার্ড ডিম্যান্ডেড লাউডলি অর্থাৎ প্রচণ্ডভাবে চিৎকার চেঁচামেচি বা গোলমাল করা। জসল্ড ফোর্সড ওয়ান্স ওয়ে বাই পুশিং অর্থাৎ ধাক্কা দেওয়া কাউকে। হুইম্পার্স মেকিং লো ক্রাইং নয়েজেস অর্থাৎ খুব নিচু গলায় কান্না করা বা ফোপানো। নেক্সট আমরা ঝটপট চলে যাচ্ছি দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজে। তোমরা যারা টেক্সটটা ভালোভাবে পড়বে তারা খুব ইজিলি এটা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে। তো চলো শুরু করছি। নাম্বার 1,
চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ এখান থেকে আমাদের সঠিক অল্টারনেটিভটা চুজ করে আমাদের সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। তো নাম্বার এ দেখো, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, অর্থাৎ গান্ধীজিকে গুলি করা হয়েছিল কোন রাস্তায় যাওয়ার পথে। আমরা পড়ে এসেছি যে তিনি একটা প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন। তো দেখো কী কী অপশান আছে, দ্য বিড়লা হাউস, দ্য অথর্স হাউস, আ প্রেয়ার মিটিং, আ ফ্যামিলি গ্যাদারিং। তো অবশ্যই আমরা এখানে নাম্বার 3-তে টিক দেবো। নেক্সট চলে আসছি আমরা নাম্বার বিতে। দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ বাই, অর্থাৎ লেখিকা গান্ধীজির মৃত্যু সম্পর্কে জানতে পেরেছিলেন, কিসের মাধ্যমে জানতে পেরেছিলেন? দেখো অপশান কী কী আছে, আ লেটার, আ টেলিফোন কল, আ টেলিগ্রাম, আ পাবলিক ব্রডকাস্ট। তো লেখিকার কাছে ফোন গেছিলো যে গান্ধীজিকে গুলি করা হয়েছে, তাহলে আমরা এটাতে নাম্বার 2-তে টিক দেবো। আনসার হচ্ছে আ টেলিফোন কল। নেক্সট আমরা চলে যাচ্ছি নাম্বার সিতে। ওয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ আ লাভড ওয়ানস ডেথ ওয়ান, অর্থাৎ যখন কেউ তার প্রিয়জনের মৃত্যুর শোকের মুখোমুখি হয় তখন সে কি করে? কি কি অপশান আছে, উইম্পার্স, লাভস, ক্ল্যাপস, সাউটস। অর্থাৎ ফোপায়, ফুপিয়ে কাঁদে, হাসে, হাততালি দেয় এবং চিৎকার করে। তো অবশ্যই সে ফুপিয়ে কাঁদে, সেজন্য আমরা নাম্বার 1-এ টিক দেবো। নেক্সট চলে আসছি নাম্বার 2, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে আমাদের এই চার্টটা ফিল আপ করতে হবে। ফার্স্ট নাম্বার এ, ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড, সেই তারিখটা যে তারিখে গান্ধীজিকে গুলি করে মারা হয়েছিল। ডেটটা কত ছিল আমরা জাস্ট এই মাত্র পড়ে এলাম, ডেটটা ছিল 30th জানুয়ারি। তো আমরা এখানে লিখছি 30th জানুয়ারি, কমা দিয়ে সালটা লিখতে হবে 1948। নেক্সট নাম্বার বি, প্লেস ওয়্যার গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। ব্রিথড হিজ লাস্ট মানে তিনি মারা গেছিলেন, তাহলে কোন জায়গায় তিনি মারা গেছিলেন? তিনি মারা গেছিলেন বিড়লা হাউসে। তো আমরা এখানে লিখব বিড়লা হাউস। নেক্সট নাম্বার সি, ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, অর্থাৎ রেডিওর খবরে কোন তথ্যটা দেওয়া হয়েছিল যে বাপুজি আর নেই, তাহলে সেটাকে আমরা কি লিখব? বাপু ওয়াজ নো মোর। নেক্সট আমরা চলে আসছি নাম্বার 3-তে। স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। অর্থাৎ আমাদেরকে বলতে হবে যে সেন্টেন্সগুলো ট্রু না ফলস, এবং প্রত্যেকটা সেন্টেন্সের যে সাপোর্টে, অর্থাৎ আমরা যে আনসারটা দেব তার সাপোর্টে আমাদের ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্স লিখতে হবে। তো ফার্স্ট নাম্বারে, দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, অর্থাৎ লেখিকা সকালবেলায় একটা জরুরি টেলিফোন পেয়েছিলেন। তো আমরা পড়ে এসেছি যে তিনি টেলিফোনটা পেয়েছিলেন সন্ধেবেলা, তিনি তখন চা পান করছিলেন, তাহলে এখানে আমরা লিখব ফলস, এবং এটার সাপোর্টিং স্টেটমেন্ট আমরা খুঁজে বার করব। তো দেখো এখানে সেই সাপোর্টিং সেন্টেন্সটা রয়েছে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone। এটা আমাদের এখানে লিখতে হবে। এরপর চলে আসছি নাম্বার বিতে। পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, অর্থাৎ লোকজনেরা কি চেষ্টা করছিল? বিড়লা হাউসে ভেঙে ঢোকার। তো আমরা পড়ে এসেছি যে এটা একদম ঠিক, তারা গান্ধীজিকে সবাই দেখতে চাইছিল এবং তার জন্য তারা ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি এগুলো করছিল। চলো সাপোর্টিং স্টেটমেন্ট খুঁজে নিই। দেখো এইখানে রয়েছে সেই সাপোর্টিং সেন্টেন্সটা, দে জাসল্ট ওয়ান আনাদার ইন আ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস, এটা আমরা এখানে লিখে ফেললাম। এরপর চলে আসছি আমরা নেক্সট নাম্বার সিতে। দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ ডিড নট শক দ্য পিপল, অর্থাৎ গান্ধীজির মৃত্যুর যে খবর সেটা মানুষজনকে শোক বিহ্বল করেনি। এটা একদমই ফলস, তারা প্রত্যেকে শোকাহত হয়েছিল। আমরা ফলস লিখলাম এবং সাপোর্টিং স্টেটমেন্ট বার করে নিই। দেখো এখানে রয়েছে আমাদের আনসারের সাপোর্টিং সেন্টেন্স, দ্য পিপল ওয়্যার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, অর্থাৎ মানুষজন এতটাই হতভম্ব হয়ে গেছিল যে তারা শুরুতে কোনো কথা বলছিল না। মানুষ কথা বলে না কখন? যখন সে প্রচণ্ড শোক পায়। সুতরাং এটাই হচ্ছে আমাদের সাপোর্টিং সেন্টেন্স।
আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ক্লাস 10-এর পরের ক্লাসে আমরা লেসন 3 এর ইউনিট 2 এবং তার কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো করব। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা ভিডিওগুলি দেখছো অলরেডি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।